ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভবন, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। খুলনা শেখ হেলালের বাড়ি ভাঙচুর। প্রধান উপদেষ্টার কাছে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ, বাস্তবায়নে দরকার ঐকমত্য বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের, নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে মাসে আসছে নতুন রাজনৈতিক দল, ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বিদেশে বসে দেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাত ৮টার দিকে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর শুরু করে। ভবনের ৩ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদেশের মাটি থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। আরও রয়েছে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। ছাত্র জনতার কাছে এটি ছিল পতিত স্বৈরাচার হাসিনার প্রতিচ্ছবি। বাংলাদেশে যাতে কোনো রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্ট না হয় সেজন্যই ছাত্র জনতা গুড়িয়ে দেয় এই ভবনটি। এর আগে বুধবার রাত ৮টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের 2টি ভবনে প্রথমে ভাঙচুর, পরে আগুন দেয়া হয়। রাত ৮টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়, পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু হয়। রাত ৮টা ৪০ ভবনের ৩য় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত ৯:১টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙা শুরু হয়। ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেয় তাহলে এর পরিণাম ভালো হবে না। আমরা আজকে ৩২ নম্বর ধরেছি, কালকে টুঙ্গিপাড়া ধরবো। আমাদের ওয়াসিম সাইদ মুগ্ধদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেই ফ্যাসিস্টরা যখন আবার ষড়যন্ত্র করে তখন ছাত্র জনতার রক্ত আবার গরম হয়ে গিয়েছে। তারা মনে করছে যে এর বিরুদ্ধে প্রতিরোধ করা উচিত। এই ৩২ নম্বর থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কয়েকশো মানুষ বাড়ির ভেতরে ঢুকে যে যেভাবে পেরেছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন। তাদের যত সিম্বল আছে সবকিছু আমরা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ এই গণহত্যাকারী যেন বাংলাদেশে কোনো স্থান না পায়। বাংলাদেশ থেকে যে মুজিববাদী যে ধর্ম ছিল এটাকে আমরা নিশ্চিহ্ন করার জন্য এটাকে মুছে দিতে আসছি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণাও করা হয়। এই বাড়িটা হচ্ছে ফ্যাসিবাদের টুলস। আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসি নাই, আমরা ফ্যাসিবাদের টুলস ভাঙতে আসি। সে দিল্লিতে বসে ভাষণ দিবে, আমরা এখানে মুজিবের ভাষা ভেঙে এখানে উদযাপন করব। বিভিন্ন দল যারা আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করতেছে, বিভিন্নভাবে আওয়ামী লীগ আনতে চাইতেছে, এটা তাদের প্রতি অ্যালার্মিং যে ৩৬ জুলাই স্টিল এক্সিস্ট। ইট ইজ নট এন্ড, ইট ইজ নেভার এন্ডিং। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে, যেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ যুক্ত চিতার সঙ্গে। ফয়েজ, গত রাত থেকে আপনার মাধ্যমে আমরা আগুন দেখেছি, ভাঙচুর দেখেছি, সাথে বুলডোজারের প্রবেশও দেখেছি। তো এখনকার অবস্থা আপনি আমাদের বিস্তারিত জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে গতকাল রাত ৮টা থেকে শুরু হয়েছে, এখন রাত ১টা বাজে। রাত ৮টা থেকে ছাত্র জনতার বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এসে বাড়িটিকে ভাঙচুর করেছেন, তারপর আগুন লাগিয়ে দিয়েছেন। রাত 11:30টার পর বাড়িটিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে যখন বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় তখন ছাত্র জনতার উল্লাস দেখা যায়। তারা বারবারে বলছেন যে এই ফ্যাসিবাদের বাংলাদেশে জায়গা নেই, যারা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে। তারা এও বলছেন এই ফ্যাসিবাদের দোষরদের নামে যে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে সেটি জনগণের টাকায় স্থাপনা তৈরি হয়েছে, তাদের নামে সেই স্থাপনাগুলো থাকা যাবে না। সেগুলো বিভিন্ন
কিভাবে নাম রাখা যায় সেটি তারা তাদের যেই একটি গাইডলাইন আছে তারা সেই গাইডলাইন দিবেন বলে তারা বলছেন বুধবার রাত 12:15টার দিকে বাড়িটির বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়। এর আগে বাড়িটিকে একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়। বাড়িটির যে চাকটা ছিল সেটি সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির যে আশপাশে যে 2-3টি ভবন রয়েছে এগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং বাড়ির নিচতলা থেকে শুরু করে 3তলা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আগুন দেওয়া হয়েছে এবং তারা মোহমোহ স্লোগান দিচ্ছেন। তারা সরজমিনে যেটা আমরা গণমাধ্যম কর্মীরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একেবারে 32 নম্বর যে মূল সড়কটি রয়েছে এই সড়ক থেকে একদম 32 নম্বর যে বাড়িটি শেখ হাসিনা যেখানে মাঝে মধ্যে যেতেন এবং যেখানে বঙ্গবন্ধুর জাদুঘর ছিল সেটিকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতা এবং উৎসব জনতা তারা বলছেন ফ্যাসিবাদদের কোনো নিশানাই বাংলাদেশে থাকবে না। যারাই এই ফ্যাসিবাদকে বিভিন্ন ধরনের টকশোতে বা নানাভাবে অঙ্গভঙ্গিতে তাদেরকে আনার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম চলবে। ছাত্র জনতারা বলছেন যে তাদের যে আন্দোলন তাদের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান শুধু বাংলাদেশের সাধারণ মানুষদের জন্যই অভ্যুত্থান। সাধারণ মানুষ যেন শান্তিতে নিরাপদে সুষ্ঠুভাবে তাদের চলাফেরা করতে পারেন, মানুষ যেন নির্বিঘ্নে কথা বলতে পারেন, মানুষের যেন কোনোভাবেই কণ্ঠরোধ করা না হয়, মানুষ যেন সেভাবে কাজ করতে পারেন। তারা এই বিষয়গুলো বারবার বলছেন। ছাত্র বিক্ষুব্ধ তারা বলছেন তাদের এই যে আজকের যে অভিযান তাদের এই অভিযান চলবে। গতকাল থেকে তাদের যে অভিযান চলছে এখনো চলছে। আজকে সারা রাত এই বাড়িটিকে ভেঙে ফেলার যেই তারা গুড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা বা গুড়িয়ে দেওয়ার যে দৃশ্য আমরা বাংলাদেশের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি, আগুনের দৃশ্যগুলো দেখিয়েছি, সে দৃশ্য এখনো আছে। একেবারেই ধানমন্ডি 32-এ ঢোকার বাম পাশে যে মুরালটি ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে 5 আগস্টে যে ছাত্র জনতার উপরে যে আন্দোলন, যে নিপীড়ন, যে দমন হয়েছিল, গুলি করা হয়েছিল, তাদেরকে নিহত করা হয়েছে, আহত করা হয়েছে, তাদের সেই ভিডিওগুলো সেখানে প্রজেক্টরের মাধ্যমে একেবারে দেখানো হচ্ছে। সেগুলো উৎসব জনতা দেখছেন। কেউ এই বাড়িটির সাথে সেলফি তুলছেন, কেউ বাড়ি থেকে ইট নিয়ে যাচ্ছেন, কেউ বাড়ির বেতন নিয়ে যাচ্ছেন। এক একজন এক এক ধরনের স্মৃতি। যেমনটা আমরা দেখেছিলাম 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানে গণভবনে যেরকম একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছিল, একেবারে ঘুরে দেওয়া হয়েছিল, ঠিক সে ধরনের দৃশ্যই আজকে দেখা গেছে। ছাত্র জনতা বলছেন তাদের এই সংগ্রাম, বাংলাদেশের এই সংগ্রাম, তাদের সংগ্রাম চলবে। আর যারা এবং রাজনীতিবিদদের জন্য এটি একটি অ্যালার্মিং, এটা একটি রেড অ্যালার্ট। তারা বলছেন যে ছাত্র জনতার বিপক্ষে গিয়ে কোনো কিছু করা যাবে না। ছাত্ররা এই দেশকে ভালোবাসেন, তারা এই দেশের ভালোবাসার জন্য তারা কাজ করছেন, তারা মানুষের জন্য কাজ করছেন। তারা এখানে বলছেন, তারা বলছেন যারা আহত হয়েছে 5 আগস্টের পরে তাদের সুচিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এবং তারা আরেকটি কথা বলেছেন, আজকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে যে ক্যান্টনমেন্টে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সে বাড়িটিরও কাগজপত্র এখানে পাওয়া গেছে বলে তারা বলেছেন এবং অনেকেই সেই কাগজ পড়ে শুনিয়েছেন। তারা বলছেন যে প্রকৃতির যে বিচার সেই বিচারটি আজকে হচ্ছে, এমন কথা অনেক ছাত্র জনতা বলছেন। উৎসব জনতা একেবারে ভিড় করছেন, কেউ ফেসবুকে লাইভ দিয়েছেন, কেউ ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, কেউ একেবারে বোল্ডোজারের যে উপরে উঠে যেভাবে ভাঙ্গা হচ্ছে তারা তখন উল্লাস করছেন। এইভাবে তাদের উল্লাস চলছে। ভবনটিকে ভাঙ্গা হচ্ছে। গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে, এখন রাত 1টা, অর্থাৎ 6 ঘন্টা অতিক্রম করার পরও এখনো চলছে। ছাত্র জনতা আছেন, তারা বলছেন সারা রাত তারা এখানে থাকবেন এবং যেন 32 নম্বরের কোনো নিশানা যেন না থাকে। অর্থাৎ ভারতের যে চ্যানেলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, যে মিথ্যা তথ্য চালানো হচ্ছে, সেখানে যে বলা হচ্ছে যে বাংলাদেশ থাকবে না, আজকে ছাত্ররা তার সেই উল্টো স্লোগান দিয়েছে। তারা বলছে 32 নম্বর থাকবে না, 32 নম্বর থাকবে না। তারা এই ধরনের স্লোগান দিয়েছে এবং লিখেছে, তারা কালি দিয়ে তারা লিখেছেন, তারা বলেছেন 32 নম্বর থাকবে না, 32 নম্বরে কোনো নিশানা থাকবে না। সবকিছু মিলিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, আমরা দেখছি, আমরা তথ্যগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের বাংলাদেশের যে দর্শকরা আছেন দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জি ফওয়াজ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি ধানমন্ডি সুধা সদনে, সেখানকার খবর জানতে যোগ দিচ্ছি সহকর্মী ফজলে রাব্বির সঙ্গে। রাব্বি শুনতে পাচ্ছেন? রাব্বি, সুধা সদনে আগুনের কি খবর? এখনো কি আগুন জ্বলছে কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জি ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে আজ সন্ধ্যা 7টা থেকে কিন্তু এই সন্ধ্যা 7টা পার হলেই কিন্তু আসলে এখানে এই ধানমন্ডি 32 নম্বর কিন্তু আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। আমার পেছনের সাইডটা যদি আমি এখন দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বুলডোজার দিয়ে এই বিল্ডিংটা আসলে এই ধানমন্ডি 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে
বাসভবন এটা কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে বিল্ডিং এর উপরে এবং একই পাশে কিন্তু আসলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিংটা। কিন্তু হাজার হাজার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, উৎসুক জনতা, প্রত্যক্ষদর্শী বিভিন্ন মানুষজন এখানে জড়ো হয়ে তাদের মুঠোফোনে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু তাদের স্বজনের সাথে বিভিন্ন সারা দেশের দেশবাসী সহ সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু তারা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব, তার সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে এই যে ফলে আসলে তারা চায় না যে এই ধরনের দেশের ইতিহাস ফেরত। এই যে এক ধরনের ক্ষোভ, মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে আছে, এই ক্ষোভ থেকে কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছে যে আর এই দেশে যেন স্বৈরাচারী কোন সরকার বা স্বৈরাচারী মনোভাব কোনো ব্যক্তি যেন মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। এবং সেই সাথে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এখন বঙ্গবন্ধু 32 নম্বর বাসভবনে কিন্তু আসলে এখানে আগুন জ্বলছে এবং এখন পর্যন্ত একটু আগেও কিন্তু আসলে এই বঙ্গবন্ধুর যে বাসভবন সেখানে কিন্তু একটু আগেও আগুন জ্বলছিল, এখনো কিন্তু আসলে আগুন জ্বলছে এবং এখানে কিন্তু আসলে হাজার হাজার মানুষ এখানে এখনো উৎসুক জনতা দাঁড়িয়ে আছে এবং তারা দেখছে যে কিভাবে এই বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে। এবং একটি বুলডোজার এখন দেখা যাচ্ছে, আমি দেখাতে পাচ্ছি যে একটি বুলডোজার কাজ করছে, পাশাপাশি আরেকটি বুলডোজার কিন্তু আসলে এখানে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে দুইটা বুলডোজার দিয়ে কিন্তু আসলে পুরো এই 32 নম্বর বঙ্গবন্ধুর বাসভবনটি আজকে আসলে ভেঙে ফেলা হবে। এবং এই যে ছাত্র জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে জড়ো হয়েছে, তারা কিন্তু আসলে এই যে ভেঙে ফেলা হচ্ছে এটার জন্য কিন্তু তারা আসলে উদযাপন করছে এবং তারা ভাবছে যে, তারা বলছে যে 5 আগস্টের পরেই আসলে এই যে বঙ্গবন্ধু যে বাসভবন ছিল এটা আসলে ভেঙে ফেলা ছিল। কিছুক্ষণ আগে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনী খুবই নীরব ভূমিকা পালন করছে। এখানে ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীর মানুষজন কিন্তু আসলে তারা এখানে দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা। বিপাশা। দর্শক, ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরো একজন সহকর্মী ফজলে রাব্বি। এবার চলে যাচ্ছে আমরা ঢাকার বাইরে খুলনায়, যেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ হেলালের বাড়ি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ যুক্ত চিতার সঙ্গে। আতিয়ার, এর আগে আমরা দেখেছি ছাত্র জনতা শেখ বাড়িতে ভাঙচুর চালিয়েছে, তো এই মুহূর্তে কি তারা অবস্থান করছেন কিনা বিস্তারিত জানাবেন। বিপাশা, খুলনার শেরে বাংলা রোডে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙার যে কার্যক্রম সেটি মাত্র 20 মিনিট আগে মূলত শেষ হয়েছে। রাত 9টার দিকে এই ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল। এখানে পর্যায়ক্রমে 3টি বুলডোজার এই ভবনটি ভাঙার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত ভবনের যে মূল অংশ, সামনের যে অংশটি, সেটি কিন্তু ইতিমধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে। আর এই ভাঙচুরের যে কার্যক্রম সেটি মূলত শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে ঘোষণা দিয়েই সেখানে ঘোষণা দেওয়ার পর রাত 9টা থেকে মূলত এই ভবনটি ভাঙচুরের যে কার্যক্রম সেটি মূলত শুরু হয়। এই ভবনটি এর আগে 5 আগস্ট কিন্তু কয়েক দফা এখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তারপর মূলত এই ভবনের যে সামনের অংশটি সেটি কিন্তু টিন দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছিল। সেটি প্রথমে ছাত্র জনতা এসে মূলত ভেঙে বাড়িটির ভেতরে প্রবেশ করে। এরপর পর্যায়ক্রমে 3টি বুলডোজার এসে এই বাড়িটি সামনের যে অংশ সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর এই ভবনে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, তার ভাই এমপি শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল এবং শেখ বাবু, এই 5 ভাই কিন্তু এই বাড়িটিতে বসবাস করছেন। তারা কিন্তু 5 আগস্টের আগেই কিন্তু এই বাড়ি থেকে তারা কিন্তু পালিয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই ভবন যে পর্যন্ত ভাঙা হয়েছে তাতে তারা মূলত সন্তুষ্ট। আগামীকাল এই ভবন ভাঙচুরের অর্থাৎ মাটির সাথে পুরোপুরি মিশিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি আবার শুরু হবে, এমনটি মূলত এই সেখানকার শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে। এছাড়াও কিন্তু নগরীর আরো কয়েকটি পয়েন্টে বাড়িতে ভাঙচুর এবং
অগ্নিসংযোগের খবর কিন্তু আমরা পেয়েছি। খুলনা থেকে আমার কাছে এই ছিল শেখ বাড়ির যে ভাঙচুরের সবশেষ খবর। আতিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। এদিকে সাতক্ষীরায় শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাতে খুলনা রোড মোড়ে অবস্থিত মুরালটি প্রথমে ভাঙচুর করা হয়, এরপর একে একে জেলা পরিষদ ও সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে থাকা মুরাল ভাঙচুর করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল শারিয়া রুমন, রাহাত হোসেন ও ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন কমিশন প্রশাসনিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সুফল জনগণের কাছে পৌঁছাতে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দিয়েছে। অন্যদিকে বিচার বিভাগ সংস্কার কমিশন বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে যাওয়ার সুপারিশ করেছে। রকুনুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দুপুর 12টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন। কমিশনের রিপোর্টে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর নিয়ে মেট্রোপলিটন সরকার গঠন, নতুন 2টি বিভাগ, প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা, স্বাস্থ্য শিক্ষার জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সুপারিশগুলো করেছি, কিছু আছে স্বল্পমেয়াদী, আমরা যেগুলো মনে করছি 6 মাসের মধ্যে করা যাবে, আর মধ্যমেয়াদী 1 থেকে 2 বছরের মধ্যে, দীর্ঘমেয়াদী সুপারিশ আছে যেগুলো পরবর্তীকালে ক্রমান্বয়ে দেখা যেতে পারে। একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়, ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে। এরপর প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান প্রতিবেদন তুলে দেন। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর পরামর্শ রয়েছে এই রিপোর্টে। এছাড়া হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে বিভাগীয় শহরে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায়ে নেওয়া, পুলিশের পরিবর্তে পৃথক মামলা তদন্ত সংস্থা গঠন করা, আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবীদের রাজনীতি করা নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে প্রতিবেদনে। অ্যাডভোকেটসদের পলিটিসাইজেশন হয়েছে, তার রিফ্লেকশন নানা ধরনের কর্মকাণ্ডে এসে যায়। সেই জন্য অ্যাডভোকেটসদের আপনার কিভাবে ওই রাজনৈতিক কর্মকাণ্ড কোর্টের বাইরে যেন থাকে, সেটার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি। যে সিদ্ধান্ত দিবে বিচার প্রক্রিয়া, সেটা মূলত নির্ভর করবে যে ম্যাটেরিয়াল গুলো প্রডিউস করা হচ্ছে কোর্টের সামনে, সেগুলো কালেকশনের দায়িত্ব, একটা বড় অংশের দায়িত্ব হচ্ছে বর্তমানে পুলিশের। তো সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কমিশনের এসব প্রতিবেদন নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে। সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। সংবিধান সংস্কার কমিশন সহ প্রধান 6টি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে 8 ফেব্রুয়ারি। এরপর থেকেই কাজ শুরু করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে।
দেশের মানুষের অতীত অভিজ্ঞতা হেনস্থা ও অবমাননার বলে অভিযোগ তার। জনপ্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এসব কথা বলেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। তো আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আমি সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি জানান, 2.5 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সে সময় বিএনপি ছাড়া কেউই সংস্কারের কথা বলেননি। তারেক রহমান আরও বলেন, সব শহীদদের আত্মার শান্তির জন্য নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবেন। রিপোর্ট সিকান্দার রেমানের। বিচার বহির্ভূত হত্যার শিকার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, বিচার বিভাগ, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে উন্নতির জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। বলেন, আগামী দিনে দেশ যাতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেজন্য 31 দফা ঘোষণা করেছে বিএনপি। সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয়, তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে কাজ করেছেন। খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তার দূরদর্শী চিন্তার ফসল। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির 31 দফা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বুধবার হাজারীবাগে 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সামনে বিএনপির দেয়া 31 দফা পুরোটা পড়ে শোনান। বিএনপি নেতাকর্মীদের 31 দফা পড়তে এবং তা মনে প্রাণে ধারণ করতে প্রতিজ্ঞাবদ্ধ করান বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ 31 দফাই হবে বাংলাদেশের একমাত্র মুক্তির পথ। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে এই কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা অতীতে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনকে আমরা ঘটিয়েছি এবং আগামী দিনে জনগণের রাজনীতি করার জন্য আমরা আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হয়ে জনগণকে সংগঠিত করে আমাদের এই দফাগুলা হাজির করছি। আমাদেরকে এখন এই দফাগুলা খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে এটা খুব সহজভাবে আপনাদেরকে জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়ে আমাদের আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি
যদি আমরা সকলেই সচেষ্ট থাকি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এবং সরকার গঠন করে বাংলাদেশকে যে অতর গহ্বরে খুনি হাসিনা নিয়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করে একটি শক্তিশালী সমৃদ্ধশালী রাষ্ট্র আগামীতে আমরা গড়ে তুলব। আমাদের বর্তমান যে সংবিধান সেখানে শাসন বিভাগ অর্থাৎ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা। আমরা চাই প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সক্রিয়ভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের উপর খবরদারি করবে না, সমন্বয় করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে, মানবিক বাংলাদেশ গঠন করবে। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে, যেখানে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। ফয়েজ, আপনি তো প্রতি মুহূর্তের খবরের জন্য ধানমন্ডি 32 অবস্থান করছেন, তো এই মুহূর্তের পরিস্থিতি দর্শকদের আবারও জানাবেন। আমি তার যে অপেক্ষাটা রয়েছে সেটিকে সংক্ষেপ করে আমি যদি আমার এখানে দেখানোর চেষ্টা করি, একেবারে দেখছেন আসলে গাড়ি গাড়ি করে আগুন চলছে, আমি দেখাচ্ছেন বিল্ডিংয়ের প্লেট ভাঙা হচ্ছে, আমার সাথে আমার যে দেখা যায় কিন্তু এই যে বিল্ডিংয়ের দিয়ে যে বাড়িটি সেই দৃশ্যটি আপনাদেরকে বাংলাদেশের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু বাড়িটি বাড়িটিকে একেবারে ছাত্র জনতারা জায়গা 8টা থেকে মিছিল করে বিক্ষোভ করে তারা একেবারে বাড়িটি জায়গাটা ছিল সেটিকে একেবারে সঙ্গে থেকে তৎপর করে দিয়েছে এবং বাড়ির ভিতরে যে একবার কাছে ছিল সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ এই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির মধ্যে প্রধানমন্ত্রী আমাদের সভাপতি তিনি বাংলাদেশের ফ্যাসিলিটি সৃষ্টি করেছেন, তিনি ফ্যাসিলার তাকে বাংলার মাটিতে তারা দেখতে পান। একেবারেই আমরা বাংলাদেশের দর্শকদেরকে বিষয়টি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। একেবারে জঙ্গল লেন্সে আপনারা দেখছেন পুরো বাড়িটিকে ভেঙে একেবারে কমপ্লেক্স করে দেওয়া হয়েছে, আমি ঘুরিয়ে দেওয়া হয়েছে, গোল্ডাদের দিয়েছে বাড়িটিকে ভেঙে দেওয়া হয়েছে। এই 32 নম্বরের এই বাড়িটি বাড়িটি রয়েছে, সেটির মধ্যে ছাত্র জনতা শান্তি চালিয়েছে এবং সেটির মধ্যে আগুন দিয়েছে। এটা ছিল একটি ভিডিও, অর্থাৎ আজকে গতকাল বুধবার ফেসবুকে একটি এক ধরনের ভিডিও দিয়ে কথা বলবে, এটাকে কেন্দ্র করে ছাত্র জনতাকে বিক্ষোভ, তাদের যে আন্দোলন, তাদের যে আমরা যদি উত্তর জনতার বিক্ষোভ করছি দেখুন, কিন্তু আমরা 4 দিন যেগুলোতে দেখছি দেখানোর চেষ্টা করি, আমাদের যদি জনতাকে ভিড় করছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওইভাবে আপনি যদি একটু একটু ভাঙা চেষ্টা থেকে আবারও একটু দেখান দেখেন বাংলাদেশের কাছে আমরা ফয়েজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি 32 থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ফয়েজ। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। এই মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, 53 বছরের রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নতুন দল জনগণের প্রতি দায় ও দরদের রাজনীতি করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 24-এর অভ্যুত্থানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে। নতুন প্ল্যাটফর্মে কারা থাকছে কিংবা কি ফরম্যাটে করা হবে নতুন দল, তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন, যেখানে খোলাসা করা হলো সকল প্রশ্নের উত্তর। সাংবাদিকদের মুখোমুখি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। বলেন, গেল 53 বছরে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।
24 পরবর্তী স্পিরিট ধারণ করে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনও বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই গঠন করা হবে নতুন দল। জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্টগুলো যাদের মাথা থেকে আসে, ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানান ছাত্রনেতারা। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। নতুন দল গঠনের লক্ষ্যে অনলাইনে 1 লাখ এবং অফলাইনে 1 লাখ মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান ছাত্রনেতারা। মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মসূচি দিলে তার দায় দেশটির সরকারকেই নিতে হবে বলেছেন তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার তিনি বলেন, ফেব্রুয়ারি মার্চ জুড়ে ছাত্র জনতা রাজপথে থাকবে, পাশাপাশি যে কোনো সময়ের জন্য তারা প্রস্তুত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই আগস্টে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সংকলন নিয়ে প্রকাশিত গ্রন্থ সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বাংলা একাডেমিতে আহমেদ ফয়েজের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে তাদের উপর চালানো নির্মম নির্যাতন ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। আবারও বললেন, শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাইবে তার সরকার। আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আগস্টের পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে তাদের হাতে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভয়ঙ্কর একটা গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে, ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে বুধবার খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম, বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হলো। এদিকে হাইকোর্টের রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর এই হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে এনএক্স ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও ভিসা দেওয়ার হার আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে একথা বলেন আলোচকরা। তারা বলেন, অবৈধ অভিবাসীদের ঢলে নষ্ট হচ্ছে সম্ভাবনাময় শ্রমবাজার, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। অধিকাংশ বাংলাদেশি ইতালি, ফ্রান্স ও পর্তুগালের শিথিল অভিবাসন নীতির সুযোগ নিয়ে মিথ্যা শরণার্থীর আবেদন করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এ সময় তারা কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর আগে একই দাবিতে সংবাদ সম্মেলন করে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আর একবার জানিয়ে। ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবন, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। খুলনায় শেখ হেলালের বাড়িতে ভাঙচুর। প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ, বাস্তবায়নে দরকার ঐকমত্য, বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের, নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে মাসেই আসছে নতুন রাজনৈতিক দল, ফেব্রুয়ারি-মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।